শখের সাংবাদিক, ফ্রিল্যান্স রিপোর্টার হিসেবে কাজ করে একটা বেশ জনপ্রিয় পত্রিকায়। সেদিন ছুটির দিন, সমরের কোনো কাজ নেই। মাত্রই সে একটা অ্যাসাইনমেন্ট শেষ করেছে খুব ভালোভাবে। দারুণ প্রশংসাও পেয়েছে তার এই সিরিজটা। সকালবেলায় চাটা খেয়ে একটু রিল্যাক্স করতে করতে সমর পত্রিকার পাতা উল্টে নিজের লেখা দেখছিল আর মনে মনে উপভোগ করছিল নিজের সাফল্য। অনেক দিন ধরে এমন আরামের ছুটি মিলছে না। কয়েকটা দিন ব্রেক নিয়ে কোথাও বেরিয়ে আসবে নাকি, মনে মনে এসব কথাই ভাবছে সমর। এমন সময় ছুটির দিনের সব নির্জনতা ভেঙে দিয়ে ভীষণভাবে চেঁচিয়ে উঠল ফোনটা। হ্যালো, রাজীব ভাই, কি খবর এই সাত সকালে? হ্যাঁ সমর, কেমন আছো? ব্যস্ত নাকি? আরে না, অনেকদিন পর একটু ছুটি পেলাম তো রাজীব ভাই, তাই একটু রিল্যাক্স করছিলাম আর কি। তোমার রিল্যাক্সে একটু বাগড়া দেবো ভাবছি। আপনার ফোন পেয়েই সেটা আমার সন্দেহ হয়েছিল। ব্যাপারটা কি বলুন তো, আবার সিরিয়াস কিছু হলো নাকি? আরে না না, তেমন সিরিয়াস কিছু নয়, তবে ভীষণ ইন্টারেস্টিং। আজ বিকালে যদি একটু অফিসে এসে ঘুরে যেতে তাহলে ভালো হতো। ওকে রাজীব ভাই, আমি আজ বিকালেই আসছি। ছোটবেলা থেকেই সমর দারুণ অ্যাডভেঞ্চার প্রিয়, ভীষণ সাহসী ছেলে। পেশা বেছে নেওয়ার সময় যখন এলো, সমর তখন মনে মনে ভাবল তার জীবনটা হতে হবে এমন কিছু যেখানে প্রতিদিন কোনো না কোনো নতুন চ্যালেঞ্জ থাকবে। সাদা মাটা নিরিবিলি জীবন তাকে মানায় না। টাকা পয়সার তেমন কোনো দুশ্চিন্তা তার ছিল না। বাবার রেখে যাওয়া যা আছে তাতে আর কোনো কাজ না করলেও তার চলে যাবে। কিন্তু সমর শুয়ে বসে জীবনটা কাটাতে চায়নি। সে জীবনকে আবিষ্কার করতে চায় নিত্য নতুন ভাবে। আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেও তার দারুণ ভালো লাগে। তাই ভেবে চিনতে শেষ পর্যন্ত ফ্রিল্যান্স সাংবাদিকতাই শুরু করল। ক্রাইম রিপোর্টিং, আজ এখানে তো কাল ওখানে। অপরাধীর পিছে পিছে শুধু ছোটাই নয়, দরকার হলে সব তথ্য বের করার জন্য কখনো কখনো তাদের সাথে ভাবও জমাতে হয়। সব মিলিয়ে সমর তার নিজের পেশাটাকে দারুণ ভালোবাসে। তাই তো ছুটির দিনের আরাম আয়েশ বাদ দিয়ে সম্পাদক ডাকতেই সে ছুটছে পত্রিকা অফিসে। আরে সমর, এসো এসো, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছেন রাজীব ভাই? আমার আর থাকা, পত্রিকা নিয়ে আছি আর কি। তোমার খবর টবর বলো, ছুটির দিনটা তো নষ্টই করে দিলাম। কি যে বলেন রাজীব ভাই, আমি তো ছুটে এলাম দারুণ কোনো অ্যাসাইনমেন্ট পাবো এই আশায়। আপনি তো জানেন আমি কাজটা দারুণ উপভোগ করি। জানি সমর, এই জন্যই তো তোমাকে ডাকা। এমন একটা অ্যাসাইনমেন্ট তোমাকে দিতে চাই যেটার জন্য তোমাকে আমার পারফেক্ট বলে মনে হয়েছে। কৌতূহলটা খুব বেড়ে যাচ্ছে রাজীব ভাই, রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিকই ধরেছ, রহস্য একটা কিছু আছে, সেটা তোমাকে ভেদ করতে হবে। গোয়েন্দাগিরি করতে হবে নাকি? হতেও পারে। তুমি বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেছ? অবশ্যই রাজীব ভাই, এটা জানবো না? বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর রহস্যময় সেই এলাকা, যেখানে ঢুকলেই হারিয়ে যায় সব জাহাজ আর প্লেন। কখনো কোনো খোঁজ পাওয়া যায় না সেগুলোর। কেন এমন ঘটনা ঘটে কেউ তা জানে না। ঠিক বলেছ, কিন্তু সেটা তো আমেরিকায়। তার সাথে এই অ্যাসাইনমেন্টের কি সম্পর্ক? বলছি। তার আগে বলো, ধরো বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যময় কোনো এলাকার খোঁজ যদি পাও এই বাংলাদেশে। কি যে বলেন না রাজীব ভাই, বাংলাদেশে বারমুডা ট্রায়াঙ্গেল? অনেকটা সেই রকম বলতে পারো। অন্তত মানুষ সেরকমই কানাঘুষা করছে। তুমি মধুপুর জায়গাটার নাম শুনেছ? হ্যাঁ জানি তো, টাঙ্গাইলের মধুপুর। আরে না না, এই মধুপুর একটা ছোট্ট গ্রাম, আসাম ত্রিপুরা বর্ডারের দিকে। ওদিকটা বন জঙ্গলের জন্য বিখ্যাত। বিশাল বড় এলাকা নিয়ে জঙ্গল। পুলিশ আর প্রশাসনের পক্ষে সম্ভব হয় না তার পুরোটা কাভার করা। ঘুরে ফিরে তারা টহল দেয়, কিন্তু তারপরও রহস্যময় কিছু ঘটনা ঘটছে যার কোনো ব্যাখ্যাও কেউ দিতে পারছে না। এমনকি সরকারি লোকজনের কাছ থেকেও খুব বেশি তথ্য বের করা যাচ্ছে না। এই রহস্যময় ঘটনাগুলো কি কি? বলছি, ধৈর্য ধরো।
রহস্যময় ঘটনাগুলো জানার আগে ওই এলাকায় কি ধরনের মানুষ থাকে তা জানা খুব জরুরি। রাজীবের কথা শুনে সমর প্রচন্ড আগ্রহী হয়ে ওঠে। এর আগে সে অনেক রকমের অপরাধের পেছন পেছন ঘুরেছে, নানা ধরনের মানুষের সাক্ষাৎ পেয়েছে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ তাকে করতে দেয়া হয়েছে, কিন্তু তার কোনোটাই কোনো রকম রহস্য বা অলৌকিক কিছু ছিল না। সব রহস্যের পেছনেই কোনো না কোনো মানুষের হাত থাকে, এটাই সমর বিশ্বাস করে। মানুষ নিজের অপরাধ আড়াল করতেই নানা রহস্য আর মিথ্যার জাল তৈরি করে, কিন্তু এবার সে যে অ্যাসাইনমেন্টের মুখোমুখি হয়েছে তা যেন তাকে একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছে বলে মনে হলো। রাজীব এক মনে কথা বলেই যাচ্ছে, আর তার দিকে পলকহীনভাবে তাকিয়ে কথাগুলো গোগ্রাসে গিয়েছে সমর। সেই সাথে এটাও বুঝতে পারছে রাজীব ভাইকে কেন সবাই ওস্তাদ বলে ডাকে। অসাধারণভাবে কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে তিনি ওস্তাদ, আর তার কথায় সাধারণ ঘটনাকে মনে হয় যেন কতই না আকর্ষণীয়। তুমি কি জাদুবিদ্যায় বিশ্বাস করো? জীবনে যা চাক্ষুষ দেখিনি তা কি করে বিশ্বাস করবো রাজীব ভাই? তোমাকে যে জায়গাটার কথা বলছি ওই এলাকাটার লোকেরা কিন্তু বিশ্বাস করে। আসাম, মেঘালয়, ত্রিপুরা বর্ডার অঞ্চল, বাংলাদেশ আর ভারত মিলে অনেক অনেক পাহাড় আর জঙ্গলে ঘেরা। সেসব পাহাড়ের ভাজে ভাজে বাস করে নানা ক্ষুদ্র জাতিসত্তা। অনেকগুলো জাতি আছে সেখানে। এই 21 শতকে এসেও তারা এখনো সভ্যতার সাথে তেমন কোনো সম্পর্ক রাখে না। এদের মধ্যে কোনো কোনো জাতি আর গোত্র কয়েক হাজার বছরের পুরনো, যেমন মুন্ডা। আবার ভারতের ভেতরে আছে নাগা। এই নাগারা এমনকি মানুষের মাংস পর্যন্ত খায়। তবে এটা সত্যি কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা নাকি তারা পারদর্শী। খুব বেশি দূরে নয়, আসামই হলো জাদুবিদ্যার বিখ্যাত জায়গা কামরূপ কামাখ্যা। এই কামরূপ কামাখ্যার মতো রহস্যময় শহর পৃথিবীতে আর নেই। হাজার হাজার বছর ধরে এই শহরের ভেতরে লুকিয়ে থাকা রহস্য ভেদ করা যায়নি। আর বলা হয় বর্ডার পার হয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে নাকি খুব সহজে চলাচল করে এই দুই পারের লোকেরা, চাইলেও তাদের বাধা দেয়া যায় না। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তারপরেও প্রশাসন বলে একটা ব্যাপার আছে। যদিও জঙ্গলের এত গভীরে ঢুকে টহল দেয়া ভীষণ ঝুঁকিপূর্ণ, তারপরে স্থানীয় পুলিশ, প্রশাসন আর বিভিন্ন বাহিনীর লোকেরা যেটা পাহারা দেয় যত সম্ভব। কিন্তু হঠাৎ হঠাৎ এক একটা দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা? হ্যাঁ, সম্প্রতি স্থানীয় টহল পুলিশের একটা ছোট্ট দল যায় ওখানকার জঙ্গলের দিকে, একটা গ্রামে। দলটাতে 3-4 জন পুলিশ ছিল, কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা আর ফিরে আসেনি, একেবারেই গায়েব হয়ে যায়। বলেন কি? এ তো ভয়ানক ঘটনা। এতে তো তোলপাড় হয়ে যাবার কথা। সেটাই তো আশ্চর্য। এমন একটা ঘটনা জানিয়ে তোলপাড় হয়ে যাবার কথা, তা নিয়ে তেমন কোনো সাড়া শব্দই নেই। কেন নেই সেটাই তো ভাবছো? রহস্য এটাই, ওই দলটা হারিয়ে যাওয়ার পর ঢাকা থেকে প্রশাসন একটা তদন্ত কমিটি পাঠায়, কিন্তু হাজার চেষ্টা করেও সেই তদন্ত কমিটির পেট থেকে কিছু বের করা যায়নি। তারা ওখানে গিয়ে সেই রহস্যের কোনো সমাধান করতে পারেনি বলে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, এবং আশ্চর্যজনকভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভয়াবহ। কিন্তু এর সাথে জাদুবিদ্যার কি সম্পর্ক? এটা তো পিওর ক্রিমিনাল কেস মনে হচ্ছে। আমারও তাই ধারণা। কোনো বড় অপরাধী চক্র ওই এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে লুকিয়ে আছে সেখানে, তারাই এসব ঘটাচ্ছে। কিন্তু আমাদের বিভিন্ন উৎসের মাধ্যমে যেসব তথ্য আমরা পাই তাতে জানা যায় সেখানকার লোকেরা নাকি জাদুবিদ্যায় পারদর্শী। নানা কুসংস্কার শোনা যায় ওই এলাকাকে ঘিরে। এর আগেও নাকি এভাবে গায়েব হয়ে গেছে অনেক মানুষ, কোনো দিনই আর ফিরে আসেনি তারা। ওই এলাকার কাছাকাছি যাদের বাড়ি তারা নানা রকম কথা বলে, যার সবই বিভিন্ন অলৌকিক গল্প। আর এসব গল্পে ভয় পেয়ে বাইরের লোকেরা যেতেই চায় না ওই এলাকায়। এটা নিশ্চয়ই ওই অপরাধী চক্রের চালাকি। তারা এসব গল্প ছড়ায় যেন নিরাপদে নিজেদের কুকর্ম চালিয়ে যেতে পারে। এই তো আসল কথায় আসছো। এই জন্য তোমাকে আমার প্রথম পছন্দ এই অ্যাসাইনমেন্টের জন্য। তোমার মধ্যে বাজে কুসংস্কার একদম নেই। সত্যি বলতে কি,
তোমার মতো সাহসী ছেলে আমি আর দেখিনি। আর ওখানে যাবার জন্য এমন একজন মানুষ আমার দরকার, যে একই সাথে সাহসী আর বুদ্ধিমান, কোন রকম ভয় না পেয়ে যে সত্যিটাকে খুঁজে বের করতে পারবে। আর ভাবো একবার, এই অপরাধী চক্রটার আসল কাহিনী ফাঁস করে দিলে কি রকম একটা হইচই পড়ে যাবে সারা দেশে। আমার উপরে এই বিশ্বাসটা রাখার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ রাজীব ভাই। এটা দারুণ একটা সুযোগ। কিন্তু সমস্যা একটাই, কাজটা ভীষণ বিপজ্জনক, প্রাণও যেতে পারে। প্রচন্ড সাবধানে থাকতে হবে, একটাও ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। চারপাশে যে কোনো লোকই ওই অপরাধী দলের সদস্য হতে পারে। তুমি কিন্তু ভুলেও কারোর সাথে লাগতে যাবে না। তোমার কাজ শুধু তথ্য সংগ্রহ করা, আর পারলে প্রমাণ সংগ্রহ করা। ডোন্ট ওরি রাজীব ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি ওই চক্রের সব খবর নিয়েই তারপর ঢাকা ফিরব। সমর দারুণ আগ্রহী হয়ে ওঠে রাজীব ভাইয়ের গল্প শুনে। শুধু পেশার জন্যই নয়, এরকম একটা অ্যাডভেঞ্চারাস জার্নির সুযোগ হাতছাড়া করা যায় না। এরকম সুযোগ জীবনে সহজে আসেও না। অজানার প্রতি সমরের চিরকালের আকর্ষণ। কতবার সে স্বপ্ন দেখেছে নিজের বুদ্ধি দিয়ে বিরাট বড় ক্রিমিনাল দলকে হারিয়ে দিয়ে দেশকে রক্ষা করেছে সে। আর আজ কি এই সুযোগ একেবারে তার হাতে চলে এসেছে। বিপদ, রহস্য, রোমাঞ্চ কি নেই এই অ্যাসাইনমেন্টটায়। একেবারে সমরের স্বপ্নের অ্যাসাইনমেন্ট। মনে মনে দারুণ উত্তেজনা বোধ করে সমর। উফ, এমন একটা জীবনই তো সে সারা জীবন চেয়েছে। তাছাড়া যে জায়গাটায় যাবার কথা হচ্ছে সেই জায়গাটাও নাকি দারুণ সুন্দর। মাঝখান দিয়ে দারুণ একটা ভ্রমণও তো হয়ে যাবে তার। শুধু একটাই সমস্যা, একা একা এমন একটা বিপজ্জনক জায়গায় নিজেকে রক্ষা করে চলা। তবে নিজের মগজটার উপর পূর্ণ আস্থা আছে সমরের। এর আগে অনেকবার এই মগজটা তাকে বাঁচিয়ে দিয়েছে, প্রায় অলৌকিক ভাবেই। তাছাড়া বিপদ রোমাঞ্চহীন সাদামাটা জীবন নিয়ে বেঁচে থাকার মানেটাই বা কি? বিপদের পিছু ধাওয়া করতে করতে মরে গেলেও আনন্দ। সমর এরকমই পাগলাটে ছেলে। বাড়ি ফিরেই সমর ফোন করলো তার এক পুরনো পরিচিত বন্ধুকে। তার নাম নয়ন। বাড়ি সিলেটের কমলগঞ্জ, বর্ডারের কাছাকাছি। ওই এলাকাটা সম্পর্কে সে হয়তো ভালো ধারণা দিতে পারবে। আর থাকার ব্যবস্থাটা তো করতে হবে। এই ছেলেটার সাথে পরিচয় হয়েছিল সে যখন ইউনিভার্সিটিতে পড়ে। চুপচাপ কিন্তু খুবই ভালো ছেলেটা। সমরকে খুব পছন্দও করত। কিন্তু সমস্যা একটাই, ছেলেটার মধ্যে বেশ কুসংস্কার আছে। সেটা সমর আগেও টের পেয়েছে। তবে তাতে এখন তেমন কিছুই আসবে যাবে না। আসল দরকার হলো ওই এলাকায় একটা বিশ্বাসযোগ্য এন্ট্রি নেওয়া। সাংবাদিক পরিচয় সেখানে যাবে না সমর। টুরিস্ট হিসেবে ওখানকারই স্থানীয় কারো বন্ধু হিসেবে যাওয়াটা ভালো হবে। তার চেনা পরিচিত মানুষের মধ্যে নয়নের কথাটাই মনে পড়ল সবার আগে। ওই এলাকার থেকে সবচেয়ে কাছাকাছি হয় নয়নদের এলাকায়। নোটবুক খুঁজে নয়নের নাম্বার বের করে ফোন দিল সমর। হ্যালো নয়ন, এই চিনতে পারছিস? ও সমর, তুই কেমন আছিস? কেন চিনবো না? তোর গলার আওয়াজ তো খুব ভালোভাবেই আমি চিনি। তো এতদিন পরে মনে পড়লো আমার কথা? সরি দোস্ত, অনেকদিন ফোন দেয়া হয় না, তাই না? তা তো অবশ্যই, প্রায় 1 বছর হবে, হয়তো তার বেশিও হতে পারে। তা তোর খবর টবর কি? খবর টবর তো খুব ভালো। তোর খবর কি? আমারও খবর ভালো। নতুন একটা চাকরিতে ঢুকেছি, ভালো বেতন। ওয়াও, দারুণ, অভিনন্দন তোকে। এই উপলক্ষে ট্রিট দিতে হবে কিন্তু। আরে তোর সাথে দেখা হলে তো ট্রিট পাবি, তোর তো দেখাই পাওয়া যায় না। খুব ব্যস্ত মানুষ হয়ে গেছিস মনে হয়। তা কি করছিস ইদানিং? চাকরি বাকরিতে ঢুকেছিস নাকি? না রে দোস্ত, ওই বাধা ধরা চাকরি করা আমার পোষাবে না। আমি স্বাধীন মানুষ, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে চাই। তাহলে তুই করছিসটা কি? ঘুরে ঘুরে জীবনটা কাটিয়ে দিবি নাকি? সিরিয়াস কিছু কর। দোস্ত, ঘোরাঘুরি করি দেখে ভাবিস না আমি কোনো সিরিয়াস কাজ করি না। তোকে একটা খবর বলেই দিই, আমি একটা জনপ্রিয় পত্রিকায় ক্রাইম রিপোর্টিং এ আছি, তবে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে। কাজও হয় আবার ঘোরাঘুরিও। একেবারে আমার মনের মতো জীবন। তুই দেখা যায় একটুও বদলাসনি। মোটেই না, আর বদলাবও না কোনোদিন। আচ্ছা শোন, তোর একটা সাহায্য করতে হবে আমাকে। ও,
এতক্ষণে আসল কথা। এজন্যই বুঝি বন্ধুকে মনে পড়েছে এতদিন পর। আর ধুর, তোর কথা আমার সবসময় মনে পড়ে। সেই যে তুই একবার ফুটবল ম্যাচ দেখতে যাবার সময় আমার প্রাণটা বাঁচালি, তারপর থেকে যে কোনো বিরাট বিপদে তোর কথাই আমার আগে মনে পড়ে। এই জন্যই তো আজ আবার সবার আগে তোর কাছেই সাহায্য চাওয়া। মানে কি, তুই কি কোনো বিপদে পড়েছিস নাকি? এখনো পড়িনি, তবে তুই সাহায্য না করলে সত্যি সত্যিই পড়বো। অনেক হয়েছে, এখন ফাজলামি রাখ, খুলে বল ব্যাপারটা কি। আচ্ছা আচ্ছা, বলছি শোন। সমর তখন নয়নকে বলল তার সমস্যার কথা। একটা অ্যাসাইনমেন্টের জন্য তাকে ওখানে যেতে হবে। ওই এলাকায় পরিচিত কারো রেফারেন্স চাই, থাকার জায়গাও। তবে অ্যাসাইনমেন্টটা কি সেটা পুরোপুরি বলল না সমর। ক্রিমিনালদের চক্রটাকে ধরার কথা সে আপাতত গোপনই রাখতে চায়। নয়নকে বলল আপাতত এসব নিয়ে বেশি আগ্রহ না দেখাতে। সেই সাথে এও বুঝিয়ে দিল অ্যাসাইনমেন্টটা দেশের জন্য কতটা জরুরি। কিন্তু সব কথা শুনে কেমন নিষ্প্রভ হয়ে গেল নয়নের গলার আওয়াজ। মনে হচ্ছে যেন মোটেও আগ্রহ পাচ্ছে না সেই ব্যাপারটাতে। হ্যালো হ্যালো নয়ন, কি ব্যাপার? এমন চুপ মেরে গেলি কেন? কই, শুনছি তো। তোর গলার আওয়াজ হঠাৎ কেমন হয়ে গেল? না, ঠিক ঠিক তা না, তবে তবে কি হয়েছে? কাজটা কি খুব কঠিন তোর জন্য? আমার জন্য না, তোর জন্য কঠিন। এলাকাটা ভালো না, ওখানে যাওয়াটা তোর জন্য উচিত হবে না। তোকে তো খুলে বললাম কেন যাচ্ছি। এটা একটা জরুরি অ্যাসাইনমেন্ট, না গিয়ে আমার উপায় নেই। জায়গাটা যে বিপজ্জনক তা আমি জানি, এই জন্যই তো তোর হেল্প চাইছি। না না, তুই যা ভাবছিস ঠিক তা না। আসলে নানা রকম কথা প্রচলিত আছে ওই জায়গাটা নিয়ে। তুই তো ওই এলাকারই ছেলে, তুই এই ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানিস। না, আমাকে ঠিক ওই এলাকার বলা চলে না। তুই যে গ্রামটার কথা বলছিস সেটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে। আমি কখনো ওদিকটায় যাইনি, তবে হ্যাঁ অনেক কিছু শুনেছি। জায়গাটা অভিশপ্ত, ওখানে বাইরের লোকজন যায় না, বলা চলে গ্রামবাসীরাই ঢুকতে দেয় না। কিন্তু কেন? আমি সঠিক জানি না। ছোটবেলা থেকে এটাই শুনে আসছি, বাঙালিরা ওদিকে যায় না, আদিবাসীরা থাকে। অনেক বাঙালি ওই এলাকায় গিয়ে হারিয়ে গেছে। তাছাড়া সেখানকার লোকদের মধ্যে কিছু অদ্ভুত প্রথা আছে। সাধারণত ওরা মদ খেয়ে মাতাল হয়ে থাকে সব সময়। তোর পক্ষে ওই এলাকায় ঘোরাঘুরি করাটা ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওই গ্রামটাই না গেলাম। ধারে কাছে আর কোনো থাকার মতো গ্রাম নেই? আছে আছে, সবচেয়ে কাছে যে বাঙালিদের গ্রামটা আছে সেটা মোটামুটি থাকার মতো। ওটাও অবশ্য বিপজ্জনক, তবে একেবারে শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন নয়। সরকারি কিছু লোকজন থাকে, পাকা বাড়িও আছে কয়েকটা। মুন্ডাদের গ্রামটা ওখান থেকে কতটা দূরে? খুব বেশি দূরে না, হেঁটেই যেতে পারবি। তবে সাথে লোকজন না নিয়ে আমি তোকে যেতে স্পষ্ট নিষেধ করব। কোনো ব্যাপার না, আমি সামলে নেব। তুই আমাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিতে পারবি? ওটা ঠিক আমার এলাকা না, তবে এলাকার পরিচিত লোকজনের মাধ্যমে ব্যবস্থা করতে পারবো। একটা কথা জানিয়ে রাখি, আমি নিজেই কিন্তু বাড়িতে যাই না অনেক বছর। আরে সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। তুই শুধু পরিচিত কোনো রেফারেন্স দিয়ে দে। ঠিক আছে, তোর জেদের সাথে আমি আর পারছি না, দেখি কি করা যায়। থ্যাঙ্কস দোস্ত। পরদিন সকালে রওনা দেবার সব প্রস্তুতি নিয়ে ফেলে সমর। আসল ঝামেলাটারই সমাধান হয়ে গেছে। নয়ন তার এলাকার এক পরিচিত লোকের মাধ্যমে কাছের বাঙালি গ্রামটায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। নয়নের আত্মীয় হিসেবেই সেখানে যাবে সমর। বেশ কিছুদিন থাকবে, আর সুযোগ পেলেই সেখানকার লোকেদের সাথে ভাব জমাবে। আশেপাশের এলাকা সম্পর্কে ধারণা নেবে, মুন্ডাদের গ্রামে ঢুকে দেখার চেষ্টা করবে। কিন্তু এত সহজেই কি সব হয়? যাবার দিন সমরের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। সমর মোটেও বেখেয়ালি ছেলে নয়, অথচ যেদিন রওনা দেবে সেদিন শুধু তার ভুল হতে লাগলো। কখনো মানি ব্যাগ নিতে ভুলে যাচ্ছে, কখনো জরুরি অন্য কিছু। তাড়াহুড়ো করে খেতে গিয়ে জিভে কামড় লাগলো 2 বার। শুধু এইটুকুই নয়, বেশ
দরজায় হোঁচট খেয়ে পড়ে গেল সে। নতুন জুতোটা ছিঁড়ে একেবারে সোল আলাদা হয়ে গেল। অবাক হয়ে গেল সমর, এরকম তো কখনোই ঘটে না তার সাথে। তাহলে আজকে কি সে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে? এভাবে চললে তো সে বড় রকমের বিপদে পড়ে যাবে। হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল সমরের। মা বলতো কোথাও যাওয়ার সময় দরজায় হোঁচট খাওয়াটা ভীষণ অলক্ষণে, কিছুক্ষণ না বসে যাওয়াটা ঠিক না। মার কথা যদি ঠিক হয় তাহলে আজকে একটা দুটো নয়, একের পর এক অলক্ষণে ঘটনা ঘটেই চলেছে তার সাথে। কিন্তু সমর এতে সহজে ভয় পাবার ছেলে নয়। সে শুধু জুতোটা পাল্টে বের হবার সময় কি ভেবে এক গ্লাস পানি খাবার জন্য বসল। তারপর পানিটা খেয়েই আবার উঠে পড়ল। বাসটা ঠিক সময় ধরতেই হবে। বাস ধরতে গিয়ে সমর পড়ল আরেক ঝামেলায়। দৌড়ে বাসে উঠে একটা ভালো সিট দখল করে নিয়েছে। বাসটা বেশ খানিকটা এগিয়েও গেছে কাউন্টার ছেড়ে। এমন সময় হেল্পারের কথায় সমর বুঝতে পারল সে ভুল করে ভুল বাসে উঠে পড়েছে। তাড়াহুড়া করে লাফিয়ে নামতে গিয়ে আর একটু হলেই একটা অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছিল সমর। অবশেষে অনেক ঝামেলা করে সে এত বড় বাস স্ট্যান্ড থেকে সঠিক বাসটায় উঠে বসল। ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। নিজেকেই নিজে মনে মনে বকতে লাগলো সমর, আজকে এসব কি হচ্ছে তার সঙ্গে। যাই হোক, সারা দিনের অনেক ধকলের পর সমর তার গন্তব্যে পৌঁছে গেল। এই রাস্তাটা পাড়ি দিতে তার বাস পাল্টাতে হয়েছে দুবার। শেষমেশ একটা ভাঙা চোরা লেগুড়ায় উঠে বাকি পথটা এসেছে। এদিকে আর কোনো যানবাহন চলে না। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। নিরিবিলি নির্জন এলাকাটায় ঝিঝি পোকা আর শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সমর যেখানে নামলো সেটা একটা বাজারের মতো জায়গা। ছোট ছোট অনেকগুলো দোকান, কয়েকটা পাকা ঘর, কয়েকটা ব্যারাক তৈরি, কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই। কুপি বাতি জ্বলছে টিম টিম করে। কিছু লোকজনও দেখা গেল। সমর খেয়াল করলো তার দিকে অনেকেই তাকিয়ে আছে, কিন্তু কারো চেহারায় কোনো ভাবলেশ নেই। কারো যেন কিছু যায় আসে না। সমর এদিক ওদিক তাকাতে লাগলো। নয়ন বলেছিল তাকে থাকার জায়গা দেখিয়ে দেওয়ার মতো কেউ না কেউ থাকবে। স্থানীয় লোকেদের দেখে তো কাউকে সেরকম মনে হচ্ছে না। তার দেরি দেখে কি চলে গেল নাকি? তাহলে তো মহা বিপদে পড়তে হবে সমরকে। এত রাতে সে যাবেটা কোথায়? আপনি কি ঢাকা থেকে আইছেন? কে আপনি? কে? আমি এই এলাকার লোক। আপনি কি ঢাকা থেকে আসার কথা না? হ্যাঁ হ্যাঁ, আমি। নয়ন বলেছিল। আসছেন আমার লগে। কোথায়? আপনার থাকার জায়গা করা হয়েছে। ঘর বেশি ভালো না, তয় পাকা আছে। চলবে, কোনো সমস্যা নাই। আপনার খাওয়ানোর ব্যবস্থাও করা আছে, বাজার থেকে আনছি। অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে ঠিক আছে। আপনাদের এলাকায় বেশ ঠান্ডা পড়ে গেছে। ঢাকায় মোটেই শীত নেই। এই এলাকা সারা বছরই ঠান্ডা। তাই বুঝি? থাকলেই বুঝবেন। আপনি কি করেন? কিছু না। সে কি? চাষবাস, ব্যবসাপাতি কিছুই না? না। ঠিক আছে। তা আপনার বাড়িতে আর কে কে আছে ভাই? কেউ নাই। কেউ নাই? আজও? এখন আমরা যেখানে যাচ্ছি ওইটা আমার বাড়ি না। আপনার না? তাহলে কার? কেউ আইলে থাকে। আশ্চর্য। সমর কিছুই বুঝতে পারল না। লোকটা মোটেও কথা বলতে চায় না, শুধু প্রশ্ন করলেই উত্তর দিচ্ছে। তাও কখনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। তার বেশিরভাগ কথাই বুঝতে পারছে না সমর। তবে প্রথম রাতেই এখানকার লোকজনকে বেশি প্রশ্ন করে চটাতে চায় না সে। আরো কতদিন থাকতে হবে তারই তো ঠিক নেই। ধীরে ধীরে সে সবই জানতে পারবে। প্রথমে ভড়কে দিলে গ্রামের লোকজনের সাথে পরে আর মেশা যাবে না। লোকটা সমরকে একটা বাড়িতে নিয়ে এলো। বাড়িটা সেমি পাকা,
ওপরে ছনের বেড়া দেখে মনে হয় সহজে কেউ এই বাড়িতে থাকে না। পুরনো একটা চৌকি, পুরনো আমলের একটা টেবিলও আছে, সেখানে কিছু খাবার ঢাকা দিয়ে রাখা। তার পাশেই মিট মিট করে একটা হারিকেন জ্বলছে। তবে যেরকম দুর্গম এলাকা, সেই তুলনায় সমর যতটা ভেবেছিল ততটা অজপাড়াগা নয়। অন্তত বাড়িটা তো পাকা, কোনো বন্য জীবজন্তু ঢুকে পড়ার আশঙ্কা নেই। আপনি খাওয়া দাওয়া করেন, আমি যাই। এখনই চলে যাবেন? কেন, আর কিছু লাগবো? না মানে সারাদিন বাসে ছিলাম তো, একটু গোসল করতে পারলে ভালো লাগতো। সেরকম কোনো ব্যবস্থা কি আছে? যে আছে, পাশের ঘরেই গোসলখানা, বালতিতে পানি রাখা আছে। যাক, বাঁচলাম। আচ্ছা, আপনাদের এই এলাকাটা তো ভালোই, পাকা বাড়ি, বাথরুম। আমি তো ভেবেছিলাম এখানে বোধহয় এসবের কিছুই নেই। এই গ্রামে সরকারের লোকজন আসে মাঝে মধ্যে, আমরাও শহরে যাই। আমরা তো আর অভাবী না, পাকা বাড়ি তো এখন পাহাড়েও থাকে। তাই নাকি? বলেন কি, ভালো তো। আচ্ছা, এই কাছেই নাকি একটা মুন্ডাদের গ্রাম আছে, ওখানেও কি সবকিছুই পাওয়া যায়? আপনি কি ওই এনে যাওয়ার জন্য আইছেন নাকি? আরে না না, শুনছিলাম ওই গ্রামটার কথা, তাই কৌতূহল হলো। না, না যাওয়াই ভালো। কেন বলেন তো? বিপদ হবে। কি বিপদ? এত কথা কইতে পারুন না, মানা করছি। যাইবেন কি না আপনার ব্যাপার, আমি এখন গেলাম। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আবার অনেক ধন্যবাদ, অনেক উপকার করলেন। লোকটা চলে যাবার পর ব্যাগ খুলে কাপড় বের করলো সমর। গাটা ধুয়ে খেয়ে নিল তাড়াতাড়ি। একা একা তার ভালোই লাগছে। শহরের হইচই থেকে দূরে এমন নিরিবিলি পরিবেশ, পরিষ্কার বাতাস। তবে একথাও সত্যি, এই এলাকাটায় কেমন যেন একটা গা ঝমঝমে ভাব আছে। মানুষগুলো যেন কেমন, মোটেই মিশুক না। অন্য কোনো গ্রাম হলে অপরিচিত একজন লোককে দেখে অনেকেই এগিয়ে আসতো, কৌতূহল দেখাতো, নাম পরিচয় জানতে চাইতো। বাংলাদেশে এটাই তো স্বাভাবিক, এরকম মানুষের সাথে ভাব জমানো সোজা। কিন্তু এখানে কেউ তার প্রতি আগ্রহ দেখালো না। এদেরকে দিয়ে কিছু বলানো অনেক কঠিন হবে, আর সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। এমনকি যে লোকটা তার থাকার ব্যবস্থা করলো, তাকেও বেশি সুবিধার মনে হয়নি সমরের কাছে। আবার এমন তো না যে এরাও কোনো অপরাধ চক্রের সাথে জড়িত, তাই বাইরের লোক এলে এরা ভালো চোখে দেখে না। কিন্তু তাহলেও তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করবে। সে কে, কি তার পরিচয় জানারও থাকবে না। রাতে ছোট্ট চৌকিটাতে শুয়ে শুয়ে নানা কথা ভাবছে সমর। কিভাবে এগোবে, এই এলাকার লোকজনের সাথে মিশতে গেলে ঠিক কি করা উচিত। কাল সকালে উঠেই পুরো এলাকাটা একবার চক্কর দিতে হবে। আর যে লোকটা তার থাকার ব্যবস্থা করলো, চমকে উঠল সময়। ওটা কিসের শব্দ? কে যেন কাঁদছে, গুমড়ে গুমড়ে, আবার কখনো আর্তনাদ, কখনো প্রচন্ড ভয়, আবার কখনো মনে হচ্ছে কেউ দুষ্টুমি করে কান্নার ভান করছে। সমর লাফ দিয়ে বিছানায় উঠে বসল। সেখানে ভুল শুনছে না তো, সত্যি মনে হচ্ছে কেউ যেন কাঁদছে। আওয়াজটা একবার মনে হচ্ছে যেন অনেক কাছে, আবার মনে হচ্ছে অনেক দূরে। কান পেতে শোনার চেষ্টা করলো সমর। এমন সময় তার আত্মা কাঁপিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল অনেক দূরে কোথাও, যেন কেউ নিজের প্রাণ বাঁচাতে ভয়ানক আর্তনাদ করছে। তারপর ধীরে ধীরে সেই চিৎকারের শব্দটা মিলিয়ে গেল, কান্নার শব্দটাও আর শোনা যাচ্ছে না। একসময়
সমর ঘুমিয়ে পড়ল। সমরের মাথার কাছের জানালাটার কাছে কার যেন একটা নিঃশ্বাস পড়তে লাগলো। সকাল হয়ে গেছে। পাখি পাখালির কিচির মিচিরের ঠেলায় সেটা বুঝে গেল সমর। এত হাজার হাজার পাখির চিৎকারে ঘুমিয়ে থাকা সম্ভব নয়। হালকা একটা কুয়াশা মাখা আলো ঘরের উপরের ছড়ের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে। মিষ্টি একটা সকাল। সমরের মন ভালো হয়ে গেল চোখ মেলে। রাতের ক্লান্তি পুরোটাই এক ঘুমে কেটে গেছে। এমন চমৎকার একটা সকাল শুয়ে থেকে নষ্ট করা যায় না। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নিল সে। গায়ে একটা সোয়েটার চাপালো। ঢাকায় কিছু বোঝা না গেলেও এখানে এই ভোরবেলায় বেশ শীত। সমর মনে মনে ভাবল, তাও ভালো যে বৃষ্টি পড়ছে না। সিলেটের ঝুম বৃষ্টি শুরু হলে তার তদন্তের 12টা বাজত। সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে হতো। রেডি হয়ে বের হয়ে পড়ল সে। সবকিছু ঘুরে দেখবে। কাল রাতে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না। আজকে দিনের বেলায় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে বেশ মজার একটা ব্যাপার লক্ষ্য করল সমর। এই এলাকাটাকে ঠিক গ্রাম বলা যায় না, আবার মফস্বল শহরও না। মনে হয় যেন জঙ্গল কেটে শহরের কিছু মানুষ এসে ঘর বাড়ি রাস্তা বানানোর চেষ্টা করেছিল, তারপর ব্যর্থ হয়ে চলে গেছে। আধা পাকা সেমি পাকা বাড়িগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আবার কাঁচা ঘর বাড়িও আছে বেশ কিছু। তবে একটা বাড়ি থেকে অন্য বাড়ি বেশ দূরে। মাঝখানে আছে প্রচুর গাছপালা। গাছপালার জন্য দূরের কিছু চোখেও পড়ে না। দেখতে দেখতে অনেক দূর হেঁটে চলে এসেছে সমর। এমন সময় একটা জিনিস দেখে অবাক হয়ে গেল সে। গাছপালা ফুঁড়ে হঠাৎ বেরিয়ে এসেছে একটা পাকা বাড়ি, দোতলা, ভাঙাচোরা ধরনের। দেয়ালগুলো নোনা ধরা, সব কটা দরজা জানালা বন্ধ, কিন্তু বোঝাই যাচ্ছে এখানে কেউ থাকে। বড় বাড়ি নয়। অবাক হয়ে গেল সমর। এইরকম জায়গায় একটা দোতলা বাড়ি, যেখানে সেমি পাকা বাড়ি দেখেই সে এত অবাক হয়েছিল, সেখানে যে এমন বাড়ি থাকতে পারে কল্পনাই করেনি সে। আচ্ছা, কে থাকে এই বাড়িতে? এরকম দুর্গম জায়গায় এসে সে বাড়ি বানালো কেন? নানা প্রশ্ন খেলা করতে লাগলো সমরের মাথায়। এ বাড়ির দরজা ধাক্কা দেওয়া কি উচিত হবে? কিন্তু কে থাকে এখানে তা জানা দরকার। কিন্তু এখানকার লোকেরা এরকম অমিশুক, তাদের রেগেও যেতে পারে। আচ্ছা, পানি চাওয়ার ছোট করে ধাক্কা দেবে নাকি? না, থাক, আগে আরেকটু খোঁজ খবর করা দরকার বাইরে থেকে। সেভাবে কিছু জানা না গেলে পরে দেখা যাবে। বাড়িটাকে পেছনে ফেলে এগিয়ে গেল সমর। কিছু দূর গিয়ে দেখল একটা পায়ে চলা পথ বাগানের মতো জায়গার দিকে চলে গেছে। অনেক জংলা ফুল গাছ দেখা যাচ্ছে এদিকটায়। কে যেন গুনগুন করে গান গাইছে। আশ্চর্য! সমর আরেকটু সামনে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে একটা মানুষ আছে, কিন্তু কে ওখানে? হঠাৎ মানুষটি পেছনে ফিরল। সমর হা করে সেদিকে তাকিয়ে রইল। একটা অল্প বয়সী মেয়ে, ভীষণ মিষ্টি চেহারা, গ্রাম্য মেয়ে নয়, রীতিমতো সালোয়ার কামিজ পরা শহরের মেয়ে। এই মেয়ে এখানে কি করছে? ততক্ষণে মেয়েটাও দেখে ফেলেছে সমরকে। অবাক হয়ে তার দিকে তাকিয়েও আছে মেয়েটা। মনে হয় সেও এরকমই কিছু ভাবছে। এক মুহূর্তে নিজের জড়তা কাটিয়ে ফেলে সমর মেয়েটার দিকে এগিয়ে গেল। একটা মিষ্টি হাসি দিল। মেয়েটা কিছুটা অস্বস্তি বোধ করছে মনে হয়, কিন্তু চলে যাচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়েই আছে। কথা বলতে হবে মেয়েটার সাথে, সমর ভাবছে। আর একটু কাছে এগিয়ে গিয়ে সমর হ্যালো বলার মতো একটা ভঙ্গি করল।
আপনি কে? এখানে কি করছেন? আমার নাম সমর, টুরিস্ট, বেড়াতে এসেছি এখানে। হাঁটতে হাঁটতে দিকটাই চলে এসেছি। এখানে তো কেউ সেভাবে বেড়াতে আসে না। আপনি কি এখানেই থাকেন? আমি না না, আমি মানে ঠিক থাকি না, তবে কিছুদিন থাকবো। ও, তার মানে আপনি এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ, তেমনটাই বলতে পারেন। তাহলে আপনিও টুরিস্ট, তাই না? হুম। বেড়াতে আসার জন্য এটা খুব একটা সুবিধাজনক জায়গা না, তাই না? আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না। এই মাফ করবেন, আমি বোধহয় আপনাকে অস্বস্তিতে ফেললাম। না না, ঠিক আছে। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম? হ্যাঁ, আমার নামটা তো শুরুতেই বলে দিয়েছি। আপনার নামটা জানতে পারলে ভালো লাগতো। ও হ্যাঁ, আমার নাম লাবণ্য। লাবণ্য, ভীষণ সুন্দর নাম। লাবণ্য, লাবণ্য। আমি যাই। এই দাঁড়ান দাঁড়ান, আপনি থাকছেন কোথায়? আরে এই দাঁড়ান। লাবণ্য নামের মেয়েটা হঠাৎ চমকে উঠে ছুটে চলে গেল। সমর অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার মাথা ঝিমঝিম করছে। মেয়েটা এত সুন্দর, কি মিষ্টি চেহারা, সে কখনো এত মিষ্টি মেয়ে দেখেনি। মেয়েটার চেহারা শুধু দেখতেই ইচ্ছে করছিল। এই মেয়ে এখানে কি করছে? এরকম একটা বিপজ্জনক এলাকায় বেড়াতে এসেছে নাকি? আশ্চর্য ব্যাপার। আর থাকেই বা কোথায়? আর এইভাবে ভয় পেয়ে চমকে কোথায় চলে গেল সে? কে তাকে এইভাবে ডাকছিল? সমর নিজের কাজের কথা ভুলে গেল কয়েক মুহূর্তের জন্য। তার মাথা থেকে ওই মেয়েটাকে সে সরাতেই পারছে না। জীবনে কখনো সে কোনো মেয়ের দিকে এভাবে তাকায়নি। একটা মানুষকে শুধু একবার দেখে যে এত ভালো লাগতে পারে তা তার ধারণাতেই ছিল না। লাবণ্য নামের এই মেয়েটাকে দেখে কঠিন অ্যাডভেঞ্চারাস, হাতের মুঠোয় প্রাণ নিয়ে ঘুরে বেড়ানোর সাহসী ছেলে সমর এক মুহূর্তে সব কিছু ভুলে গেল। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতে লাগলো, মেয়েটাকে আবার খুঁজে বার করতেই হবে। পরের দিনের কথা, সেদিন সকালে সমর হাঁটতে হাঁটতে গেছে বাজারের দিকটায়। এদিকে বোধহয় কিছু লোকজন থাকে। সকালবেলা ছোট্ট একটা চায়ের দোকানে ঝাঁপে খুলে বসে আছে। সেই দোকানের বেঞ্চিতে গায়ে একটা শাল জড়িয়ে লাবণ্য বসে আছে। দূর থেকে দেখি সমর এগিয়ে গেল। কাছে যেতেই আজকে লাবণ্য আর আগের দিনের মতো চমকে উঠল না, বরং মিষ্টি একটা হাসি দিল। কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। বসতে পারি? অবশ্যই। চা খাবেন? খাওয়া যায়। এখানকার চাটা খুব ভালো। আপনি মনে হয় বেশ কদিন ধরে এখানে আছেন। চা যে ভালো তা জেনেও গেছেন। হ্যাঁ, আমি রোজ সকালে এখানে এসে চা খাই। একটা ব্যাপার জানতে খুব কৌতূহল হচ্ছে। এখানে এখন পর্যন্ত আমি নিজেকে ছাড়া আর কোনো টুরিস্টই দেখিনি। আপনি এখানে বেড়াতে কেন এলেন? আসলে আমি বুড়িমার কাছে থাকবো বলে এসেছি। এই বুড়িমাটা আবার কে? আমার গভর্নেস। আমার মা মারা যাবার পর উনি আমাকে দেখাশোনা করতেন। কিন্তু বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, দিনে দিনে আরো খারাপ হচ্ছিল। ডাক্তার বললো কোথাও ঘুরে আসলে, হাওয়া বদল করলে শরীরটা সেরে উঠবে। তাই বুড়িমা বাবাকে বলল আমাকে নিয়ে এখানে বেড়াতে আসবে। তার দেশের বাড়ি এখানে তো। ও, ওই যে ওই দোতলা বাড়িটা দেখি, ওইটা? হ্যাঁ, ওটাই তো বুড়িমার বাড়ি। আমি ওখানেই উঠেছি। বাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি খুব অবাক হয়েছি। কেন বলুন তো? এরকম বাড়ি এখানে আর একটাও নেই। এরকম একটা দুর্গম এলাকায় এমন বাড়ি তৈরি করলেন উনি কিভাবে বলুন তো? আরে ওই যে আমাকে ডাকছে। লাবণ্য, এই কি হলো আপনার? আরে শুনতে পাচ্ছেন না? আমাকে ডাকছে। যেতে হবে, আমাকে যেতে হবে। দাঁড়ান, এই দাঁড়ান। আরে আশ্চর্য তো।
এবার সমরের মনে কিছুটা সন্দেহ হতে লাগলো। লাবণ্যর মাঝে কিছু একটা রহস্য অবশ্যই আছে। সে হঠাৎ হঠাৎ অস্বাভাবিক আচরণ করে। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ তার মুখ এমন ভয়ার্থ হয়ে উঠল কেন? আর এভাবেই বা চলে গেল কেন? সমর কারো গলার আওয়াজ শোনেনি, তারপরও লাবণ্য বারবার কেন বলছিল ওই যে ডাকছে? এই কথাটা তার জানতেই হবে। সমর সিদ্ধান্ত নিয়ে ফেলল লাবণ্যর পিছে পিছে যাবে সে। দেখবে মেয়েটা কোথায় যায়, কি করে, কাকে এত ভয় পায়। সেই দোতলা বাড়িটার দিকে চলল সমর। ওখানে গেলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বাড়িটার কাছাকাছি এসে আবারও একটু দ্বিধাবোধ করলো সে। ভেতরে যাবার চেষ্টা করবে নাকি না? কেন যেন এই বাড়িটার বাইরে এসে দাঁড়ালে তার খুব অস্বস্তি বোধ হয়। কিন্তু পরের মুহূর্তেই সে সব দ্বিধা ঝেড়ে ফেলল, কারণ বাইরে থেকে লাবণ্যর আওয়াজ শুনতে পেয়েছে সে। মনে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে লাবণ্য। আমার ভুল হয়ে গেছে। খবরদার, আমি একদম পছন্দ করি না এভাবে কাঁদা। কিন্তু আমি তো কোনো কথা শুনতে চাই না আমি। আমার বাইরে যদি ইচ্ছে করে, যাতে তোমার অসুখ আরো বাড়তে থাকে, কোনো মতেই না। কিন্তু বাইরের হাওয়া, বাইরের বাতাসে ঘুরলে আমার শরীর ভালো লাগে। লাবণ্য, তুমি জানো না এই এলাকা কতটা বিপজ্জনক? একা মেয়েদের পক্ষে এখানে বাইরে যাওয়া তো দূরের কথা, তাকানোও বিপদে। তাহলে তুমি আমাকে এখানে আনলে কেন? তোমার শরীর সুস্থ করার জন্য। আর তাছাড়া যতক্ষণ তুমি আমার সাথে থাকবা তোমার কোনো ভয় নেই। কেন তুমি আমাকে না বলে বের হও? আচ্ছা, এই এই শুনুন, ওনার কোনো দোষ নেই আসলে। আপনি কে? কি চাই? না মানে আমি আমি আপনি এক্ষুনি চলে যান, এখানে আর আসবেন না। এক্ষুনি চলে যান এখান থেকে, যান যান বলছি। কিন্তু আপনি শুধু শুধু লাবণ্যকে। আমি বলছি তো, আপনি এক্ষুনি চলে যান। লাবণ্যকে নিয়ে আপনার মাথা কামাতে হবে না। কিন্তু বের হন, বের হন বলছি, চলে যান এখান থেকে। সমর রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে বেরিয়ে আসে। লাবণ্য ভালো নেই, মেয়েটাকে কোনোভাবে বিপদে ফেলা হয়েছে, কিন্তু কিভাবে তা সে জানে না। সমর নিশ্চিত ওই বুড়ির কোনো ভালো উদ্দেশ্য নেই, কিন্তু আগ বাড়িয়ে গিয়ে সে আরেকজনের বাড়িতে ঢুকে পড়তে পারে না তাকে সাহায্য করার জন্য। না, তাকে অন্য উপায় খুঁজে বের করতেই হবে। লাবণ্যকে উদ্ধার করতে হবে, সেই সাথে বুড়িটাকেও শাস্তি দেয়া দরকার। কিন্তু তার আগে জানতে হবে বুড়ির আসল উদ্দেশ্যটা কি, সে এখানে কি করছে, আর লাবণ্যর সাথে এমন ব্যবহার করার কারণটাই বা কি। কিন্তু এসব কিভাবে জানা যেতে পারে? একটাই উপায় আছে, বুড়িকে চোখে চোখে রাখতে হবে। সে কোথায় যায়, কি করে, কাদের সাথে মেশে, খুঁজে বের করতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তারপর থেকে বাড়িটার উপর নজর রাখতে শুরু করলো সমর। ঠিক দুদিন পরের কথা। সমর দোতলা বাড়িটার খুব কাছেই আছে, কিন্তু খুব সাবধানে গা ঢাকা দিয়ে বসে আছে, যেন সহজে কেউ কিছু বুঝতে না পারে। বাড়িটার বাউন্ডারির পেছনের দিকে একটা একতলা বন্ধ ঘর আছে, সারাক্ষণ তালা বন্ধই থাকে। সমর টের পেয়েছে বুড়ি সন্ধ্যার পরে এই ঘরটার ভেতরে ঢুকে। আজকে সমর দেখবে বুড়ি ওখানে গিয়ে কি করে। সন্ধ্যাবেলায় বুড়ি ওই ঘরে ঢোকার একটু পরে আস্তে আস্তে সে ঘরটার দিকে এগিয়ে যায়। আগাছা জঙ্গল পার হয়ে ঘরটার পেছন দিকে চলে যায় সে। বন্ধ একটা জানালার খড়খড়ের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। চারদিক নিঝুম অন্ধকার হয়ে আসছে। এমন সময় সমর দেখল ঘরটার ভেতরে মোমের হালকা হলুদ আলো জ্বলে উঠেছে, আর সেই আলো দেখা যাচ্ছে ঘরের ভিতরে অদ্ভুত সব দাগ কাটা। সেই দাগের ভেতরে অনেকগুলো কালো কালো পুতুল আর মোম জ্বালানো রয়েছে। কালো কালো এক ধরনের ধোঁয়ায় ঘর ভরে গেল।
আর বুড়ি ঝমঝমে গলায় কি যেন বিড় বিড় করে বলছে। শক্তিদা যোগ মিলে যা, আর আর মাত্র একদিন তারপরই অমাবস্যা, তারপরে তোমার আকাঙ্ক্ষিত উপহার তোমার কাছে বলি দেব আমি। আবার জাগ্রত হবে তুমি। লাবণ্যকে আমি নিয়ে এসেছি ওর বাবার কাছে, ওর পৃথিবী থেকে সবচেয়ে নিষ্পাপ মেয়ে লাবণ্য। আর মাত্র একদিন ইতিহাস জাগ্রত হবে, তারপর ফিরে আসবে আমাদের গর্বের ইতিহাস। জাগো প্রভু, গ্রহণ করো তোমার উপহার। শক্তি, শক্তিদা, শক্তিদা, শক্তিদা। সমর কিছুই বুঝতে পারে না কি হচ্ছে এসব। বুড়ি কি করছে, কার সাথে সে কথা বলে? তাহলে কি বইপত্রে যেসব কথাবার্তা পড়েছে কালো জাদু সম্পর্কে, এই কি সেই কালো জাদু? কিন্তু কি উদ্দেশ্যই বুড়ির, আর কেনই বা সে এসব করছে? সবচেয়ে বড় কথা, এসবের সাথে লাবণ্যের কি সম্পর্ক? যেটাই হোক না কেন, সমরকে রহস্য ভেদ করতেই হবে। সে স্পষ্ট বুঝতে পেরেছে লাবণ্যর জীবন হুমকির মুখে। ছলনা করছে এই বুড়ি। এই বুড়ি একটা কালো জাদুকর। লাবণ্যকে এখানে নিয়ে এসেছে সে চালাকি করে। আসলে লাবণ্য কখনোই অসুস্থ ছিল না। এই বুড়ে কালো জাদু দিয়ে তাকে অসুস্থ করেছে। তার বাবার কাছে মন্ত্রণা দিয়ে তাকে এখানে নিয়ে এসেছে মেয়েটাকে মেরে ফেলবে বলে। কিন্তু তার বড় রহস্য রয়ে যায়। ওই কালো ধোঁয়া, ভয়ঙ্কর সব মন্ত্র পড়ে কার কাছে উৎসর্গ করতে চলেছিল বুড়ি লাবণ্যকে? সমর সেখান থেকে বের হয়ে আসে। আগামীকাল অমাবস্যা। বুড়ি বলেছে কালই সেই দিন। তার মানে তার হাতে মাত্র একদিন আছে লাবণ্যকে বাঁচানোর জন্য। কিন্তু তার আগেই তাকে রহস্য ভেদ করতে হবে। কিন্তু কিভাবে সে জানবে তা কি করতে হবে? বুড়ি বলছিল ইতিহাস আবার জাগ্রত হবে, আবার ফিরে আসবে। আবার ফিরে আসবে কোন ইতিহাস? হঠাৎ সমরের মাথায় একটা অদ্ভুত চিন্তা খেলে গেল। ইতিহাসের কথা বলছিল বুড়ি, তাহলে তাকে আগে জানতে হবে এই এলাকার ইতিহাস। রাজীব ভাইয়ের বলা গল্পগুলো মনে পড়ে গেল সমরের। এবার বুঝলো তাকে কোথায় যেতে হবে। জেলা শহরের অনেক পুরনো লাইব্রেরি। আধা বেলার মধ্যে সমর ছুটে এসেছে সেখানে। তাকে খুঁজে পেতেই হবে সেই এলাকার ইতিহাস। একের পর এক বই পাগলের মতো ঘাটছিল সে। আধ ঘন্টার মধ্যে সেই বইটা খুঁজে পাওয়া গেল যেটা সে চাইছিল। মধুপুরের ইতিহাস, প্রাচীনকালের সব জনপদ আর আদিবাসীদের কথা। অদ্ভুত এক সময় ছিল সেটা। কি সেই প্রাচীন ইতিহাস? সমর এক অদ্ভুত কিংবদন্তির কথা জানতে পারে। অনেক অনেক বছর আগের কথা। বাংলা তখন প্রাচীন এক রাজ্য। গভীর জঙ্গল আর খরস্রোতা নদ নদী, সাপদ সংকুল বিপজ্জনক এক দেশ। এখানে টিকে থাকতে হলে মানুষকে হতে হয় শক্তিশালী, কৌশলী আর সাহসী। সেই সময় এখানে থাকত এক আদিবাসী গোত্র। অদ্ভুত সব আচার অনুষ্ঠান, পূজা প্রার্থনায় বিশ্বাস করত তারা। বন্যপ্রাণীর সাথে যুদ্ধ করে তাদের টিকে থাকতে হতো, তাই তাদেরকে দিত তারা দেবতার আসন। সেই সময় তাদের গোত্রে ছিল একটা ছেলে, সবার যে শক্তিশালী সেই কিশোর, প্রচন্ড সাহসী ছিল। তার নাম ছিল চন্ড। একাই পাহাড়ে চড়ত, বিশাল সব গাছে চড়ে ফল পেড়ে আনত, এক হাতে মেরে ফেলতে পারত একটা বুনো হরিণ। গোত্রের বাকি সবাই তার এইসব গুণে মুগ্ধ হয়ে থাকত আর ভাবত বড় হলে তারা এই ছেলেকেই তাদের রাজা করবে। হঠাৎ একদিন ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একদিন এক ভয়ঙ্কর চিতাবাঘ আক্রমণ করে বসল ছেলেটাকে।
প্রাণপণে লড়াই করল সে শেষ মুহূর্ত পর্যন্ত। না চিতাবাঘ তাকে হারাতে পারে, না সে চিতাবাঘকে হারাতে পারে। অনেক সময় ধরে চলল এই যুদ্ধ। শেষমেশ দুজনেই মুমূর্ষ হয়ে পড়ে গেল মাটিতে। দুজনেই ক্ষত বিক্ষত মৃতপ্রায়। গোত্রের সবাই তার জন্য কাঁদতে লাগলো। সাহসী এই ছেলেকে তারা হারাতে চায় না। এমন সময় একজন রহস্যময় সাধু বাবার আবির্ভাব হল। অনেক অনেক দূর পাহাড়ের থেকে সে নেমে এসেছে। কামরূপ কামাখ্যার জাদুবিদ্যাও জানে সে, আরো জানে পৃথিবীর সব রোগের চিকিৎসা। সাধু বাবা বলল, আমি একে বাঁচাতে পারব। তারপর 3 দিন ধরে চলল তার চিকিৎসা। সাধু একটা ঘরে নিয়ে গেল ছেলেটাকে আর চিতাবাঘটাকে। ছেলেটার শরীর ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন হয়ে গেছিল বাঘের থাবায়। সাধু বাবা করল কি, চিতাবাঘটার হৃৎপিণ্ড নিয়ে সেটা বসিয়ে দিল ওই ছেলেটার শরীরে। বাঘটা মরে গেল আর চিতাবাঘের হৃৎপিণ্ড নিয়ে বেঁচে উঠল ছেলেটা। তারপর সাধু বাবা তো চলে গেল, কিন্তু গোত্রের লোকেরা টের পেল এই ছেলেটা তাদের আগে সহজ সরল সেই ছেলেটা নেই। সে পরিণত হয়েছে একটা হিংস্র ক্ষিপ্র সাপদে। চিতাবাঘের মতোই তার গতি, আর আছে কিছু অলৌকিক ক্ষমতা। তার গোত্রের লোকেরা ভয়ে পূজা করতে শুরু করলো চণ্ডের, আর চণ্ডও তাদেরকে কথা দিল সে তাদেরকে রক্ষা করবে বাইরের সব শত্রু থেকে। যদি তার গোত্রের লোকেরা চিরকাল তাকে পুজো দিয়ে যায়, তার শক্তি বাড়ানোর কাজে লেগে থাকে চিরকাল। কিন্তু কিভাবে বাড়বে তার শক্তি? গোত্রের বাইরে থেকে খুঁজে আনতে হবে নিষ্পাপ একটা মেয়ে, তার রক্ত দিতে হবে চণ্ডকে। তার পরিবর্তে সে প্রতিজ্ঞা করল কোনো দিনও সে নিজের গোত্রের মানুষের প্রাণ নেবে না। ধীরে ধীরে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠল চণ্ড। একের পর এক খুন করতে লাগলো সে ও তার গোত্র। তাদের এই অত্যাচার থেকে মুক্তি পেতে হাহাকার উঠল ঘরে ঘরে। অবশেষে একদিন চণ্ডের এই অত্যাচার থেকে মুক্তির পথ দেখা গেল। সেই সাধু বাবা যিনি চণ্ডকে দিয়েছিলেন অলৌকিক শক্তি, সেই সাধু বাবাই আবার ফিরে এলেন সেই একই পথ ধরে। নিজের শক্তি দিয়ে ধরে ফেললেন চণ্ডকে। একদিন তিনি বাঁচিয়ে দিয়েছিলেন চণ্ডকে, আর আজ নিরীহ মানুষদের উদ্ধার করতে তিনি হত্যা করলেন চণ্ডকে। কিন্তু ততদিনে চণ্ডের ক্ষমতা বেড়ে গেছে অনেক গুণ। নিষ্পাপ মেয়েদের রক্ত শুষে নিয়ে চণ্ডর আত্মা লাভ করেছে এক ভয়াবহ শক্তি। সাধু বাবা তখন করলেন কি, চণ্ডর আত্মাকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে ফেললেন। যে ঘরটাতে তিনি চণ্ডকে বাঁচিয়ে তুলেছিলেন তার ঠিক পাশেই ছিল একটা কুয়া। সেই কুয়াটাতেই সাধু বাবা চণ্ডর আত্মাটাকে আটকে রাখলেন। চণ্ডর ক্ষমতা শুধু এই কুয়া আর তার আশেপাশের কিছু এলাকাতেই সীমাবদ্ধ থাকবে। এরপর পার হয়ে গেল অনেক অনেক দিন। সে কুয়ার চারপাশে বিরাট জঙ্গল গজায়। চণ্ডর নিজের গোত্রের লোকেরা কিন্তু সেই এলাকা ছেড়ে যায়নি। মধুপুরে এখন সেই জায়গাটায় তাদের একটা গ্রাম আছে। কেউ জানে না তাদের পূর্বপুরুষই হলো চণ্ড আর তার গোত্র। এখনো তারা পূর্বপুরুষের শিখিয়ে দেওয়া কাজ করে যাচ্ছে। 50 বছর পর পর চণ্ডকে একজন করে মেয়ে বলি দেওয়া হয়। নিষ্পাপ সেই মেয়েগুলোর রক্ত শুষে চণ্ড তার ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যখন চণ্ড আবার এত শক্তিশালী হয়ে উঠবে যে সাধু বাবার সেই কুয়া ভেঙে সে বের হয়ে আসতে পারবে। পড়া শেষ করে সমর হতভম্ব হয়ে বসে থাকে। সব রহস্য পরিষ্কার হয়ে গেছে। লাবণ্যর বুড়িমা এই জন্যই লাবণ্যকে ধরে এনেছে। এই বুড়ি হলো সেই প্রাচীন গোত্রের বংশধর, আর লাবণ্যকে বলি দেয়া হবে চণ্ডর কাছে সেই জঙ্গলের ভেতরে কুয়ায়। আর এটাই রাজীব ভাইয়ের রহস্যের উত্তর। এই জন্যই এই এলাকাটা অভিশপ্ত। কেউ এই এলাকায় এসে হারিয়ে যায় না। শয়তানি সেই গোত্রের লোকেরা তাকে মেরে ফেলে দেয় সেই কুয়ায়। আশেপাশে গ্রামের লোকেরা তাই এত ভয় পায় এই অঞ্চলকে। কিন্তু কিন্তু এখন কি করা যায়? কিভাবে বাঁচানো যাবে লাবণ্যকে? মনে মনে
বুদ্ধি আছে সমর। এই তো মা, আয় আমার সাথে, আয় আমার সাথে আয়। কোথায় যাব? আমার সাথে। এই তো চলেই এসেছে প্রায়। আর একটু হাঁটতে হবে। আর কত দূর? এসে গেছি। ওই তো দেখা যায় আমাদের পবিত্র দেবতার ঘর। ওইখানেই যে তোকে যেতে হবে এখন। সমর বুড়ির পিছু নিয়েছে, জানে যে বুড়ি লাবণ্যকে নিয়ে যাবে সেই কুয়াটার কাছে, কিন্তু সেখানে না যাওয়া পর্যন্ত সমর লাবণ্যকে বাঁচাতে পারবে না। তাই চুপি চুপি সমর বুড়ির পেছে পেছে আসছিল। তার হাতে একটা বিশাল রামদা। এই রামদাটা সে পেয়েছে বুড়ির ঘর থেকে। হে চন্দ্র, আজ রাত্রে পূর্ণ হয়ে যাবে তোমার সকল পিপাসা। 50 বছর ধরে যে দিনটির অপেক্ষায় ছিলে তুমি, সেই দিন আজ চলে এসেছে। আমার উপহার গ্রহণ করো আর আমাকে শক্তি দাও। তুমি আজ বের হয়ে আসবে তোমার কারাগার থেকে। তুমি হবে সব ক্ষমতার অধিকারী। তার থেকে একটু ক্ষমতা আমাকে দিও। এই নাও তোমার। এই না বুড়ি, এই না চন্দ্র, এই না তোর উপহার। লাবণ্যকে না, লাবণ্যকে চাস? তোর দাসীকেই কেটে ফেলে দিলাম এই কুয়ায়। তোর নিজের গোত্রের মানুষের প্রাণী তুই নেই। তোর সব জাদু মিথ্যা হবে আজকে, তোর সব জাদু মিথ্যা হবে আজকে। বুড়ি লাবণ্যকে নিয়ে এসেছিল বলি দেবে বলে, কিন্তু সমর এক ধাক্কা দিয়ে বুড়িকে ফেলে দিল চন্দ্রের কুয়ায়। সমর জানতো চন্দ্রের কাজে লাগবে শুধু নিষ্পাপ মেয়ের রক্ত, আর বুড়ি তো মোটেই নিষ্পাপ নয়। আর চন্দ্রর প্রতিজ্ঞা ছিল সে নিজের গোত্রের কারোর প্রাণ নিতে পারবে না। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ায় চন্দ্রর সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। লাবণ্যর ওপর যে জাদুর প্রভাব ছিল সেটাও শেষ হয়ে গেল। স্বাভাবিক হয়ে উঠল সে। লাবণ্য, লাবণ্য তুমি কি ভয় পেয়েছো? না, এখন আর ভয় লাগছে না। এতদিন ভয় পেতাম, দারুণ ভয় পেতাম। এখন আর একটুও ভয় লাগছে না। আমাকে নিয়ে চলো বাবার কাছে। চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, তোমার বাবার কাছেই নিয়ে যাব। বুড়িমা কি আবার উঠে আসবে? না, বুড়িমা আর কোনোদিনই আসবে না। শুধু বুড়ি কেন, যতদিন আমি বেঁচে থাকবো কেউ কোনোদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বলছো? হ্যাঁ লাবণ্য, আমি তোমাকে ভালোবাসি। সমর আর লাবণ্য ঢাকায় ফিরল। সমর নিজের উড়নচণ্ডী জীবনের স্থিরতা খুঁজে পেয়েছে। লাবণ্য পেয়েছে ভালোবাসার ঘর। লাবণ্যর বাবা সমরকে হাসি মুখে মেনে নিয়েছিলেন। 3 মাস পরে অনেক ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। সমর আর লাবণ্য দুজনেই খুব সুখী। কিন্তু অভিশাপের হাত থেকে কি তারা মুক্ত হতে পেরেছিল?